দেখাতে পারবে? হ্যাঁ, ওই বস্তার মধ্যে ডাকাতির মধ্যে আইলে ওদের হেড আছে, তারপরে ওদের উঠিতে বলতে কোন ছোঁয়া আমি ভাতের কষ্ট আর কাপড়ের কষ্ট করেছি বহুত। আমার নাম রেজিয়া। রেজিয়া, সবাই রেজিয়া নামেই চেনে? হ্যাঁ, রেজিয়া নামে চেনে। আপনি মাত্রই তো শুনলাম যে জঙ্গল থেকে আসছেন। হ্যাঁ। কিসের জন্য গেছিলেন জঙ্গলে? ওই জঙ্গলে কটা মাছ কাঁকড়া ধরতে গেলাম। পাইছেন কিছু? হ্যাঁ, দেখাতে পারবে? হ্যাঁ, ওই বস্তার মধ্যে। রেজিয়া একজন হার নামানা মানুষ। উনি বলছিলেন সুন্দরবনের ডাকাত এবং ওনার সুন্দরবন জীবনের অভিজ্ঞতার কথা। উনি বলছিলেন সকাল 7টার দিকে উনি সুন্দরবন গিয়েছিলেন এবং সে কিছু কাঁকড়া পেয়েছে, সেটিও আমাদের দেখাচ্ছিলেন। ওই সকালে 8টা-9টার দিকে গেছে, কোনোদিন 7টার সময় যাওয়া হয়। আর আগলা করলে ওই কামড়া কামড়ি করবে, ওরা কামড়াবে। তো অনেক কাঁকড়া পাইছেন? ওই পাতা পুঁতি দেবা তো তার জন্য। সুন্দরবনের কাঁকড়া খুব ভয়ঙ্কর হয় না? হ্যাঁ, ওই দেখেন হতেছে ওই কামড় দিলে সে জায়গায় একবার সে হয়ে যাবে। বলছিলেন সুন্দরবনের কাঁকড়া কামড়ালে অনেক বড় ক্ষত হওয়ার সম্ভাবনা রয়েছে, সে কথাও। বাজারে বিক্রি করলে উনি কেমন টাকা উপার্জন করেন সেটাও বলছিলেন তিনি। 250 টাকা এরকম হবে, মানে ওই কাঁকড়া যেরকম হয় সেরকম দাম হয়। যদি মেলা কাঁকড়া পাই হইতেছে 500 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে, ওটা হলো ভাগ্যের সাথে সবকিছু। সুন্দরবনে নাকি সবকিছু ভাগ্যের উপর নির্ভর করে, তেমনটাই বলছিলেন এই সাহসী পরিশ্রমী মানুষ। যে মালটা বহুত দূরে যায় তো এই জন্য সবাই ব্যবসাদার করে। আর ওই জায়গা কি রাখছেন? ওই জায়গায় তেলাপি মাছ, 3টি তেলাপি মাছ যাবে রাখছি। বড় কি না, ছোট ছোট। ও আচ্ছা আচ্ছা, ওই জায়গায় যে দেখেন দর্শক, দাম তারা কম পেয়ে থাকেন যখন সেটি বাজারে হাত বদল হয়। 12 বছর ধরে উনি সুন্দরবনের সাথে সম্পৃক্ত। এভাবে জীবিকা নির্বাহ করে উনি তার মেয়েকে পড়াশোনা করিয়ে মেয়েকে বিয়েও দিয়েছেন। বলছিলেন সেই সংগ্রামের কথা। এই যে জঙ্গল দেখা যাচ্ছে, তো এই জঙ্গলে আপনি প্রায় 12 বছর ধরে? হ্যাঁ, মানে ওই বাচ্চাটা হইতেছে লেখা আইয়ে ফোন তো পড়াইছে, আইয়ে শ্বশুর বাড়ি দিয়েছি, তাও আইয়ে পরীক্ষাও দেবাইছি। আর হইতেছে কম্পিউটারও পাস করাইছি, তারপরে হইতেছে কারিগরি সেকেন্ড ডিভিশনে পাস করেছে, তারপরে হইতেছে একটু বসতে ছিল দর্জি কাজ শিখিয়ে দিয়েছি। মানে আপনি নিজে? হ্যাঁ। আপনার স্বামীর অবর্তমানে আপনাকে পরিবারের হাল ধরতে হয়েছে? হ্যাঁ। এই 12 বছর ধরে আপনি জঙ্গলে আছেন? হ্যাঁ। আর এর আগে হাজিরি মুজরি খাটিয়ে ওই মেয়েদের মানুষ কথা, মা যেদিনকে ভাত না থাকতো সেদিনকে এখান থেকে ভাত চাইয়ে নি ওদের খাওয়াই দিতাম। আর তা বাদে আমি ওর বুঝতে দিতাম না যে আমি না খেয়েই রয়েছি। আমি ভাতের কষ্ট আর কাপড়ের কষ্ট করেছি, বহুত বহুত কষ্ট করেছি আমি ভাত কাপড়ের। এখন আর কষ্ট হয় না, এই নৌকাটা যেখান থেকে কিনেছে সেখান থেকে আমার আর ভাতের কষ্ট হয় না, কাপড় চাপড়ের কষ্ট হয় না। নৌকার ওই যে বেতন, এই ভাড়া বা এগুলা দিতে উনি বলছিলেন যখন থেকে উনি নিজে একটা নৌকা কিনলেন তারপর থেকে তার আর আগের মতো কষ্ট হয় না। জঙ্গলে মাছ ধরা নির্ভর করে জোয়ার ভাটার উপরে, তাই সব সময় কোনো নির্দিষ্ট সময় থাকে না জঙ্গলে প্রবেশ করার। তিনি কিছুদিন রাতে সুন্দরবনে একা একা ঢুকেছিলেন, পরে ডাকাত এবং বাঘ নানা বিষয় বিবেচনা করে তিনি আর জঙ্গলে প্রবেশ করেন না। যদিও এখন ডাকাত নেই, তবুও উনি রাতে কখনো সুন্দরবনে প্রবেশ করেন না। আসরের আগে আসি, কোনোদিন আসরের পরে আসি, আর যে সকালে যাই আর ওই টাইমে আসি। বা কখনো কি এরকম হয়েছে যে রাত্রে যাওয়া লাগছে? না না, আমি হইতেছে কয়েকদিন রকেট চালে ওই যে পোনা ধরতে গেলাম, তা হইতেছে দেখা যায় রাত্রে যাইয়ে এক মহিলা মানুষ ভয় করে, আর আমি রাতে কামাই ছাড়ান দিছে, আর আমি রাতে কামাই করিনি। আমি কিন্তু বলছিলেন উনি ডাকাতদের সামনে পড়া সেই কাহিনী। উনি বলছিলেন ডাকাত ধরলেও উনি নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে নিজে নিজে সেই পরিস্থিতি মোকাবেলা করতেন এবং অনেক সময় ডাকাতদের মধ্যে থেকে ওনাকে ছেড়ে দিতে বলতো, সেই সহযোগিতাও মাঝে মাঝে পেতেন তাদের থেকে। রাতের বেলা যাব না, মানে রাতের বেলা গেলে ভয় করে? হ্যাঁ, ভয় করে। আর তা বাদে জলদস্যু তখন আর ডাকাতির ভয়টা ছিল খুব। কত আগের ঘটনা এটা? এটা এখানতে হইতেছে দেখা যায় বেশি দিন না, আর ডাকাইতে হইতেছে কোরাসে দেওয়ার পরে এই ডাকাত কমে গেছে, এখন আর বাদা জঙ্গলে ডাকাত নেই। বুঝতে পারছি, কিন্তু ওই যে আপনি ডাকাতির সম্মুখীন হয়েছিলেন ওই ঘটনা? হ্যাঁ, ওই সম্মুখীন মানে অনেক লাই ডোঙা ধরে রাখিছে, রাখার পরে আমার রাত্রি ওরা হইতেছে ফাইট করে ওই সব উঠি টুটি চলে গেছে। এখন যত লাইয়ে ঢুকিছে তত লাইয়ে ওরা ব্যাডে রেখেছে। ব্যাডে রাখার পরে হইতেছে ওরা ওই হইতেছে বসে রয়েছে, আর তারপরে ওদের কাছ থেকে নৌকা নেবে, ওদের ছাড়ি দেবে রাইত হলে। এখন আমি যাই সকালবেলা গেছি, সেই আমার ব্যাডে রেখেছে। ব্যাডে রাখার পরে আমি বলেছি কি যে দেখো হইতেছে এইভাবে হইতেছে ব্যাডে রাখলে হবে না, আমার হইতেছে একটু ওই খালে যাবো।
তা ওই খালে যাতে দিবে না। তা আমি একটা বুদ্ধি খাটাছি যে মানুষের পেশা পায়খানা নেই, তো এটা যে বুটিতে বলতে এই কোন ছোয়ার যে ওর ব্যাটটা রেখেছে কোন ছোয়ার এ ছাড়ি দে। তা যখন ছাড়ি দিয়েছে তখন আমি এক খালের ভিতর গিয়ে কাঁকড়া মারিছি। আমার জোয়ার হয়ে গেলে আমার আর কামাই হয় না। ডাকাত যখন অনেক নৌকা ধরে রাখছে আপনারও আটকে রাখছে? হ্যাঁ, আমার ছাড়ি দিয়েছে, আমি চলে গেছি আর ওদের আটকে রাখছি। ডাকাতির মধ্যে ওদের হেড আছে, তারপরে ওদের ছাড় আছে, ওরাই নিজেরা হইতেছে ওটা দল গঠন করি ওইভাবে। আচ্ছা, জঙ্গল তো মনে করেন 12 বছর ধরে আপনি একা একা যাচ্ছেন, একা একা আসতেছেন, একা একা কাঁকড়া ধরতেছেন। আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটছে যেটা মানে খুব ভয়ঙ্কর হইতে পারতো বা কোনো? না, হইতেছে ওরকম হয়নি। তাহলে কি এটা যে যেই মানে ডাকাতির সাথে দেখা হতো, যেই মানে হতো, সেই আমি হঠাৎ এটা করে বুদ্ধি আসতো যে ওরে আমার কুরুলখান ফরেস্টারে তুলি নিয়েছে, ওরে ওদিকে ফরেস্টার এদিকে আবার কারা ডাকতেছে, এরকম হুমকি হাঙ্কা দিয়ে চলে যেতাম। এখন আমি ওই হঠাৎ এটা করে বুদ্ধি আসতো, হঠাৎ গিয়ে করতাম। আর একদিনকে আটকে রাখিল চোয়াজালিরা মেলা, আর আমার আটকে রেখেছে। তা আমি যখন আধা ভাটি 1 পা 1.5 পা সরে গেছে, তখন আমি বলতিস কি এই আমার ছাড়ি দিবি কি না, তাই কয়া যে আমি গা জোরে লোকা বইয়ে আসি উড়িয়েছি। আমার আর ওরা কইনি যে হইতেছে তুমি বাড়ি যাও কি বিধান, তো আমি গা জোরে আমি চলে এসে দিলাম। হইতেছে আমার বাসাটা তখন ছোট ছিল, হইতেছে ও তিনি তার ছোট বাচ্চাকে একা রেখে চলে যেতেন সুন্দরবনে। রাস্তায় উঠেছে যে আমার মা আসে না কেন, আমার মা আসে না কেন, কি ঝড় ডলক ঝড় বৃষ্টি সব পরিস্থিতিতেই তিনি যেন এক সুন্দরবনের জয়ী নারী। ঘাটাম তা হাজিরি মুজিরি হয় না, তাই ওই লোক এখন কিনেছে। এই 12 বছরের মতন হয়েছে। এই 12 বছরে এতে যে ভাতের কষ্ট আর ওই কাপড়ের কষ্ট গেছে, আমার আর কষ্ট নেই। বাঘ টাক বা কোনো ধরনের আপনি এরকম ধরনের? হ্যাঁ, হইতেছে বাঘ এমনি সরাসরি সামনে দেখিনি, তো বাঘের ডাক শুনেছি। ও গন্ধ শোনা যায়, ওর গন্ধ বোঝা যায়। ও বাঘের গন্ধ বুঝলে সেই এলাকায় থাকিনি। আর হইতেছে ও হরিং টরিং হইতেছে এমনি সামনে সামনে দেখা হয় পড়ে। হরিং বাদে বাঘের পায়ের খোঁজ টোজ এগুলো? হ্যাঁ, বাঘের পা মালে উঠলে বাঘের খোঁজ দেখা যায়। শুক্রবারে নাকি মালে উঠতে? না, শুক্রবারে মালে যাতিনি। বলছিলেন সুন্দরবনের কিছু নিয়ম নীতির কথা। ভয় পেতেন তিনি, তবুও অদম্য। আর মালে টালে উঠিনি আমরা। তো আপনার লাইফে এই জঙ্গল জীবনে সবচেয়ে ভয়াবহ ভাই বাঘের ভাই মানুষের ভাই। তারপরে ওই হইতেছে সাবধানে যে কাজ বাজ করিয়ে আসতে হবে। তার যতটুকু আছে তার সাথে কথা বলে মনে হলো উনি তাতেই এখন খুশি। কিন্তু তার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, যেহেতু একাই তিনি তার জীবনে আপাতত সংগ্রাম করে চলেছেন। কোনো অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তো ওই 2-3 দিন পর ছাড়া খোঁজা হয় না গভীর জঙ্গলে। 5-6 দিন 7 দিন এই গনের মেয়াদ হইতেছে জোয়ার ভাটার আসে, ভাটিগা আসে, তখন আর জঙ্গলে যাওয়া হয় না। তখন ওই স্রোত থাকে না, স্রোত না থাকলে ও ধরে না, স্রোতের জন্য ওরা চলাচল করে। ওই যে আপনার ঘরে একটা জিনিস জ্বলতেছে, ওইটা কি? ওটা ওই এটা লাইট, ওই হ্যাঁ এই স্কুলতে দিলা মায়ের স্কুলতে দিলা দিলিতেই হইতেছে স্কুলতে দিলিতেই বড়োটা নষ্ট হয়ে গেছে। আর হইতেছে এই 1 টেপ, এই 2 টেপ, এই 3 টেপ, এ রাতের বেলা জলে খুব বাড়ি আলো থাকে না, আলোর জন্য। এই হচ্ছে আপনার জায়গার পরিধি, আর এই হচ্ছে আপনার পুকুর, আর ওই পাশে হচ্ছে সুন্দরবন। হ্যাঁ, সে হাফের রোগ চাগালে দুভাও আগুন যায় না, আর একেবারে হইতেছে শোভাও যায় না, খাওয়াও যায় না। তার জন্য আমি এই কাবু বাইয়া আছে, ও অসুবিধা তেমন হয়নি। যাবার সময় হাত ভেজে লেগে গেছে, খিল ধরে গেছে, মানে এই আর 2টো রোগ আমার শরীরের ভিতরে, এই বাতের রোগ আর এই হাফা। এখন সেক্ষেত্রে বেলা শেষে একটা অনিশ্চিত জীবনের কথাই বলছিলেন তিনি। এইভাবে জীবনযাপন করে খাই আমি। 10 দিন পড়ে থাকলেও আমার দেখার লোক নেই। আমার হইতেছে আমি যদি ঘরে মরেও থাকি তাই 1 দিন পর ছাড়া আমার উদ্দেশ্য হবে না। অ্যামেজিং ন্যাচারাল লাইফ আমাদের চ্যানেলে আসলে এরকম সংগ্রামী মানুষের কথাই আমরা তুলে ধরি। ওনাকে আমি দেখেছিলাম একদিন সুন্দরবনে, উনি নৌকা বেয়ে একা চলে আসতেছে। মানে এই মানুষটা একটা নৌকা নিয়ে সুন্দরবনের মধ্যে দিয়ে একা এই যে জীবিকা নির্বাহ করে, এটা কিন্তু অনেক বড় একটা উদাহরণ মানুষের জীবনে কিভাবে টিকে থাকতে হয়, মানুষ কিভাবে জীবন সংগ্রাম উতরে যাওয়ার চেষ্টা করে, বাধা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে। তো অনেক কথাই শুনলেন কিভাবে উনি আসলে ওনার লাইফে ওনার জীবন কিভাবে এ পর্যন্ত নিয়ে আসছে, কত ধরনের বাধা অতিক্রম করে, এবং এখনও সংগ্রাম করে যাচ্ছে উনি একা। তো
উনি যে আমাদের যে সময়টা দিলেন, উনি যে আপনাদের সাথে ওনার জীবনের যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করলেন, সেজন্য ওনাকে সম্মানী হিসাবে আমাদের পক্ষ থেকে কিছু উপহার আমরা তুলে দিচ্ছি। আশা করি উনি গ্রহণ করবেন। আর ওনার পারমিশন নিয়েই ওনার সাক্ষাৎকারটা আমরা নিয়েছি। দিদি যদি পারমিশন হ্যাঁ, ধন্যবাদ।